আমাদের আজকের গল্প চুনো মাছ। কলমে কাকলি মৌমিতা সরকার। রিমি তার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ির খাওয়া দাওয়া রীতিনীতি সব কিছুর মধ্যেই বিস্তর ফারাক। প্রায় 1 বছর হতে চললেও শত চেষ্টা সত্ত্বেও কোনো কিছুরই কুল কিনারা করতে পারছে না রিমিতা। বিয়েটা দেখাশুনো করি, সরকারি স্কুল শিক্ষক অরুণকে কারোর অপছন্দ হয়নি, কিন্তু সমস্যাটা ছিল অরুণের ঘর বাড়ি না থাকাটা। সদ্য লোন নিয়ে জায়গা কিনে কোনো রকমে একটা মাথা গোজার ঠাঁই করেছে মাত্র। তাই রিমির বাকি আত্মীয় স্বজন মামা কাকার পছন্দও ছিল না, কিন্তু অরুণের বাড়ির আগ্রহ দেখে শেষমেশ বিয়েটা হলো। দেখাশোনার 3 মাস পর বিয়ে হয় ওদের। আসলে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে অনেক সংগ্রাম করে নিজের পায়ে দাঁড়ানো অরুণকে দেখে রিমির বাবার নিজের কথা মনে পড়ছিল। উনিও যে অনেক কষ্টে নিজের পায়ে দাঁড়িয়ে এই জায়গাটা অর্জন করেছেন। একজন সফল পাট ব্যবসায়ী, তিনি বুঝেছিলেন পয়সা একটু কম থাকলেও মানুষটা খাঁটি হবে। আর এখন বড়লোক পরিবারগুলোর বধূ নির্যাতনের খবরের শিরোনামে থাকে। যাক বাবা, এই ভালো, চাকরি যখন করে একদিন ঠিকই সব হবে। আর আমি তো আছি সুবিধে অসুবিধে হলে। রিমিতা বেশ বাড়িতে বড় আদরেই হয়েছে বাকি 2 ভাই বোনের সাথে। রিমিতা বড়, তারপর একটি ভাই ও বোন। শ্বশুর বাড়িতে কাঠে রান্না, গ্যাস ওভেন থাকা সত্ত্বেও শাশুড়ি মা ব্যবহার করতে দেন না। নিজের কথাই বলতে থাকেন, খুব কষ্ট করেছি। রিমিরও কষ্ট হয় শুনে খুব। নিজের চেষ্টায় সব কাজগুলো শিখতে থাকে, শাশুড়ি কখনো দেখিয়ে দেন না, আবার নিজের সঙ্গেও অবিরাম তুলনা করতে থাকেন। একদিন উনুনে রান্না করতে গিয়ে রিমির শাড়িতে আগুন ধরে যাওয়ায় ভীষণ ভয় পেল। বাবার বাড়ি এসে মাকে যখন বলতো, ওর মা বলতো সাবধানে কাজ করতে। মেয়েরা যতই শিক্ষিত হোক না কেন, যত বড় কিছুই হয়ে যাক না কেন, রান্না বান্না ঘরকন্যার কাজ তো করতেই হবে, বাড়ির কাজ তো করতেই হবে। আর উনি বয়স্ক মানুষ, নিজের জীবনে কী বা পেয়েছেন, তাই তোকে অমন বলতে থাকেন। এতে এত মন খারাপ করার কিছু নেই। রিমির বাবা বিয়েতে গা ভর্তি গয়নাসহ সমস্ত জিনিসপত্রই রিমিকে দিয়েছেন, আবার নগদ টাকাও। কিন্তু ব্যাপারটা একটু ঘুরিয়ে বিয়ের ঠিক কিছুদিন আগে অরুণ গিয়ে উপস্থিত হয়। নানা কথার পর বলে, আমার তো সদ্য লোন, জমানো টাকাও নেই, বৌভাতও করতে হবে, না হলে খারাপ দেখায়। যদি কিছু টাকা দিয়ে সাহায্য করতে নেই মুহূর্তে। রিমির বাবা সমরেশবাবু বললেন, বেশ তো, আরে তুমি অত কিন্তু কারণছ কেন? কি খরচা করছো, কত প্রয়োজন বলো। এইভাবে 2 লক্ষ টাকা অরুণের হাতে তিনি দেন। প্রথম থেকেই তবুও তাতে সন্তুষ্ট ছিলেন না রিমির শাশুড়ি। সব সময় বলতে থাকতেন, অরুণের জন্য কত দিদিমণির সম্বন্ধ এসেছে, একজন তো বলেছিল বাড়ি ঘর সব করে দেব, আমাকেও হাতের বালা গলায় হার দেব। রিমি কষ্ট পায় খুব। অদ্ভুতভাবে উনি অরুণের সামনে ভালো ব্যবহার করেন, আর স্কুল চলে যাবার পর এরকম বলতে থাকেন। তাদের সাথে জোট বাড়ির পাশেই থাকা ননদ লিপিকা, উনি অরুণের বড় দিদি। রিমি মাকে জানায়, মা বলে আসলে উনি অভাবের সংসারে কখনো নিজের শখ পূরণ করতে পারেননি, তো তাই হয়তো অমন বলেছেন। একটা কাজ কর, আপাতত তোর তো 2 জোড়া বালা, 1 জোড়া ওনাকে দিয়ে দে, তোকে কিছুদিন পরে বাবা কিনে দেবে। রিমি বলে, আর দিতে হবে না মা, থাক। রিমি গিয়েও শাশুড়িকে বালা জোড়া দিয়ে দেয়। পরের দিন সকালেও ননদ এসে বলে, ভাইয়ের বিয়েতে দিদিরা কত কিছু উপহার পায়, আমার কপাল দেখো, আমি কিছু পেলাম না। এই কয় মাসে রিমি আর কিছুর সাথে খাপ খাওয়াতে না পারুক, এদের মানসিকতা বেশ বুঝেছে। রিমি ওর মামার দেওয়া নেকলেসটা ননদের হাতে তুলে দেয়। রিমি ভেবেছিল এবার হয়তো সবাইকেও খুশি করতে পেরেছে। রিমির আসলে অভিযোগ করা পছন্দ নয়, আর অরুণের সাথে তেমনভাবে ওর কোনো কথাও হয় না। অরুণ একটু কেমন যেন, কথা খুব কম বলে, প্রয়োজনের বাইরে কোনো কথা হয় না ওদের। প্রথমে অদ্ভুত লাগলেও রিমি বুঝেছে এটাই ওর ধরন, কথাও সবার সাথেই কম বলে। মোটামুটি অবস্থাপন্ন ঘর থেকে আসা রিমির এই নিম্ন মধ্যবিত্ত পরিবারে মানিয়ে নেবার আপ্রাণ চেষ্টা সত্ত্বেও কোথাও যেন গিয়ে ও কিছুতেই পেরে উঠছে না। সবেতেই ভুল ধরেন শাশুড়ি মা। এদিকে ননদ নিজের রান্না নিজে করে না, রোজ সবটাই এই বাড়ি থেকেই যায়। সবটাই মেনে নিয়েছে ও, কারণ সমরেশবাবু বলেছেন ছেলেটা বড্ড ভালো রে মা,
না হলে আজকাল এরকম করে কেউ করে? তোর যদি কোনো অসুবিধা থাকে তোর ভাই তোকে দেখবে না বল? রিমি চুপ থাকে, ভেবে দেখে ঠিকই তো। রিমির ভীষণ কষ্ট হয় সব কাজকর্ম গুছিয়ে করতে। তার উপর বিএডে 3য় সেমিস্টারের পরীক্ষাও চলে আসে, পড়তেও হবে। রিমির বাবা মেয়েদের চাকরি করা পছন্দ নয়, শিক্ষিত হোক, সন্তানের পড়াশোনার দিকটা ভালোভাবে দেখতে পারবে। তাই ওনার রিমির বিএড করাতে খুব একটা আগ্রহ ছিল না। রিমির মুখের ওপর না বলতে পারেননি তাই। কখনো মেয়েটা তো শখের জিনিস কিনবো বা জেদ করে এই লাগবে সেই লাগবে বলেনি। বড় ভালো মেয়েটা, তাই উনি রাজি হয়েছিলেন। পরীক্ষার আগে রিমির শাশুড়ি আবার অসুস্থ হন, তাই ওর বাবার বাড়ি গিয়ে থাকাও হয় না। কলেজ বাবার বাড়ির কাছে হওয়ায় ভেবেছিল কটা দিন ওখানে থেকেই পরীক্ষাটা দেবে। সব কাজ গুছিয়ে রিমি পরীক্ষা দিতে যায় 1 ঘন্টা বাস জার্নি করে। আবার ফিরে এসে রাতের রান্না। একদিন পাশের বাড়ির এক কাকিমা বলে, তোমার শাশুড়ির কিছুই হয়নি, উনি দিব্যি তো সারাদিন মেয়ের বাড়ি গিয়ে গল্প করছেন, মেয়ে আসে। রিমি গুরুত্ব দেয় না, অসুস্থ মানুষ, তাই হয়তো চলে যান দিদির বাড়ি। পরীক্ষা শেষ হয়, রিমি বাড়ি ফেরে। আজ একটু আগেই ফিরে এসেছে। দেখছে শাশুড়ি মা এবং ননদ গল্প করছে। বড় লোকের মেয়ে, যত কিছু আদায় করা যায় বুঝলে। ভাইটাও হয়েছে বোকা, ওর বাবা তো বলেছিল সুবিধা অসুবিধা দেখে দেবে। তাহলেই ভাবি ভাই দাবি করতে পারছে না। আজ প্রথমবার নয়, এরকম কথা রিমির কানে আগেও ভেসে এসেছে। অরুণের ফোনালাপও কানে এসেছে। পুরনো প্রেমিকা, যিনি কলেজে লেকচারার হয়ে যাওয়ায় গরিব অরুণকে আর বিয়ে করেননি। 7 বছরের প্রেম নিমেষেই ভুলে যান। অরুণ নাকি অনেক কাকুতি মিনতি করেও প্রেয়সীকে ফেরাতে সক্ষম হয়নি। অনেক চিঠি পেয়েছে রিমি বইয়ের তাকে, বইয়ের মধ্যে কষ্ট পেয়েছে খুব, কিন্তু গুরুত্ব দেয়নি। থাকতেই পারে মানুষের, কিন্তু পুরনো প্রেম বিয়ের পর জেগে উঠলে মুশকিল। এই একটাও কারণ হয়তো অরুণের কম কথা বলার। বিয়েটা হয়তো আবেগের বশে করেই নিয়েছিল। বিয়ের আগেও তো রিমির সাথে তেমন কথাও বলেনি। শিক্ষক স্বামী তো আর 5 জনের মতো সারাক্ষণ ফোনে কথা বলবে না। তাই রিমি তাই ভেবেছিল। সব কিছুর পজিটিভ দিক দেখেই এসেছে এতদিন। রিমির কষ্ট হয়নি সেটা নয়, মনে হয়েছে বাবা বেশি উদারতা দেখাতে গিয়ে ওর জীবনটা নিয়ে ছিনিমিনি খেললো। মাকেও বলতে গেলে মা বলেছে, জীবনে অনেক খারাপ সময় আমিও পার করেছি, তুইও একদিন ভালো থাকবি খুব। একটু আধটু মানিয়ে নিতেই হয়, তোর বাবার একটা মান সম্মান রয়েছে, সেটা বজায় রাখিস বুঝলি। রিমি বেশ বুঝতে পারে বাড়িতে কিছু বলে আর লাভ নেই। এদিকে রাত জাগা ওর প্রায় অভ্যাস হয়ে গেছে, দিনের সময় নেই। বই নিয়ে বসলেই শাশুড়ি মা নানা কাজের কথা বলতে থাকেন, তাই আর বসাও হয় না। ফর্সা রংটা তামাটে হয়ে গেল, চোখের নিচে কালি। এদিকে অরুণের লেকচারার বান্ধবীর ফোনে কথা নিয়ে একদিন রিমি থাকতে না পেরে ভুলেই ফেলল। তোমার উচিত হয়নি এত তাড়াতাড়ি বিয়ে করা, আরও সময় নিয়ে বোঝাতে পারতে। তোমার জীবনটা আমার জীবনটা এভাবে নষ্ট নাও করতে পারতে। অরুণ রেগে যায়, বলে, কেন, তোমায় কি মারধর করছি না? না কিছু। রিমি আর কিছু বলে না, শুধু ভাবতে থাকে এরকমটা ওর সাথে কেন হচ্ছে। এই জন্য অরুণ প্রথম থেকেই এমন, এত কম কথা বলে, এত খাপছাড়া ভাব, উদাসীনতা, কোনো কেয়ার না করা রিমির। কোনো কিছুতেই তো কখনো আগ্রহ দেখায়নি জানার কি করে রিমির হাত পুড়ল বা কেটে গেল, বা রিমির কোনো অসুবিধা হচ্ছে কি না, বা ও কি পছন্দ করে না করে, বা ওর কিছু প্রয়োজনও কি না। রিমিও তাই আর বলতে চায়নি কখনো। সেই প্রথম বিয়ে হলে নতুন নতুন যে একটা দুজন দুজনকে জানার বা কাছে পাবার যে আগ্রহ, সেরকম কিছুই হয়তো নেই। তাই রিমি কখনো কিছু না বলে সব চুপ করে মেনে নিচ্ছে। জোরে কথা বলা তার আসেও না, ঝগড়া তো অনেক দূরের ব্যাপার। যখনই ওর পরীক্ষা থেকেছে, শাশুড়ি অসুস্থ হয়েছে এবং তার চুনো মাছের ঝাল, চুনো মাছের টক, এসব ছাড়া মুখেও রোচেনি কিছু। রিমি সবই বোঝে। এখনও আর কিছুদিন পর নেট পরীক্ষা। রিমি অনেক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছে, আর এখন তো জেদ, পারতেই হবে। অরুণ যে তুলনা করেছে, কখনো পারবে চন্দনার মতো লেকচারার হতে? মা বাবাকে এসব আর জানায়নি রিমি, কষ্ট পাবে। এমনি আত্মীয় স্বজন সবাই গর্ব করে রিমিকে নিয়ে, কি সুন্দর সংসার করছে মেয়েটা, সব মানিয়ে গুছিয়ে নিয়ে।
তারপর এসব কথা যদি জানাজানি হয়ে যায়, রিমি নিজেই অপমান বোধে ভুগতে থাকে। রিমি ভাবে, যে মানুষটা ভালো চাকরি পেয়ে ছেড়ে যায় তাকে ভালোবাসা যায়, আর যে সবটা মানিয়ে নিয়ে ভালোবাসে তাকে ভালোবাসা যায় না। কি অদ্ভুত। রিমির মনে পড়ে ওর কাকিমারা ওকে বলতো, তুই এত সুন্দর দেখতে, শান্ত লক্ষ্মী মেয়ে আমাদের, তোকে দেখবি তোর বর খুব ভালোবাসবে, যত্নে রাখবে। রিমির চোখে জল চলে আসে। সকালে বাজার থেকে এসে অরুণ ছাদে চলে যায়, রিমির বাবার করে দেওয়া ছাদ। রিমিও ছাদে যায় বাসি কাপড় জামা ধুয়ে মেলতে। শুনতে পায় অরুণ ফোনে বলছে, তুমি তো তখন আমার কোনো কথাই শুনলে না, চলে গেলে, এখন কান্না করছো। আমি কি করতাম? কিছুদিন সময় দাও, অত সহজ নয় ব্যাপারটা। ডিভোর্স কি অত সহজে দেওয়া যায়? রিমির পায়ের তলা থেকে মাটি সরে গেল। কাঁদতে কাঁদতে নেমে এলো সিঁড়ি বেয়ে। নেমেই শাশুড়ি মা ঝাঁঝালো গলায় বলে উঠল, মাছগুলো ব্যাগ থেকে বের না করে বরের পেছন পেছন গেলে যে। রিমি রান্নাঘরে চলে গেল। সেই চুনো মাছ, ওর যে আর কদিন পর পরীক্ষা। এবার তো শাশুড়ি অসুস্থ হবেন, মুখে রুচি নেই, তাই আজ থেকেই চোখের জল ধরে রাখতে পারে না, অঝরে কাঁদতে থাকে। টপ টপ করে চোখের জল চুনো মাছ ভর্তি গামলায় পড়তে থাকে। ছাদে আকাশের দিকে তাকিয়ে পাখিদের উড়ে যাওয়া দেখছে রিমি। ছোট থেকেই আকাশের অনেক উঁচুতে পাখিদের উড়ে যাওয়া দেখতে ভালোবাসে ও। কিছুক্ষণের জন্য নিজেকেও কেমন যেন মুক্ত মনে হয়। ওদের মতো যদি উড়তে পারতাম, সব সমস্যা জটিলতার কালো মেঘ পেরিয়ে ওইদিকে নীল আকাশটায় সাদা মেঘের মধ্যে গিয়ে থাকতাম শান্তিতে। এসব ভাবতে থাকে রিমি। না, এসব ভেবে লাভ নেই, পাখি হওয়া তো আর অসম্ভব নয়, কিন্তু নিজের পায়ে নিজের জমিটা শক্ত করা যায় অনেকখানি চেষ্টা করে। মনে মনে বলতে বলতেই নিচে নামে রিমি। বাবার বাড়ি আসার 2 মাস হলো আজ। সেদিন চুনো মাছগুলো কাটা শেষ হয়নি, তার আগেই বটিতে হাতটা কেটেছিল। রক্তে ভেসেছিল মেঝে, তারপর থেকে রক্তক্ষরণ চলছে বুকের ভেতর অবিরাম। কেউ দেখেনি, কেউ জানে না, সবাই প্রতিবাদ করতে পারে না প্রকৃত অর্থে। কোনোদিন জোর গলায় কথা বলতে না পারা মেয়েটা আর কি করতে পারত? ছোটবেলা থেকেই ওর তো ছেড়ে দেওয়ার স্বভাব। পছন্দের খেলনা, পছন্দের পুতুল, পছন্দের স্কুল ব্যাগ, পেন্সিল বাক্স, রং পেন্সিল নির্দ্বিধায় দিয়ে দিত ভাই বোনকে। মামা, কাকা, পিসির ছেলে মেয়েদেরও রিমি দিদির জিনিসই পছন্দ। আসলে সবাই বুঝতে পারত রিমি দিদি কখনো না বলবে না। আর সবার সব কথা অক্ষরে অক্ষরে পালন করা মেয়েটাকে যে শেখানো হয়েছিল, তুই বড়, তোকে দেখেই তো ভাই বোনেরা শিখবে, খুব কম করে শিখে নিয়েছিল। আর তাছাড়া ছোটবেলা থেকেই মা কাকিমাকে দেখে এসেছে, শ্বশুরবাড়ি মানে একটু মানিয়ে নেওয়া, মেনে নেওয়া, তার মধ্যে দিয়ে একসাথে বেঁধে থাকা, বেঁধে রাখা সবাইকে। তাইতেও রিমিও চেষ্টা করেছিল আপ্রাণ। চেষ্টা না করে ছেড়ে আসা যে ওর পছন্দ নয়। আর কোথাও যেন ও পড়েছে ভালোবাসা দিয়ে ঘৃণা অতিক্রম করা যায়। ও তো ভালোবেসেই থাকতে চেয়েছিল, ওকে কি কেউ রাখতে চেয়েছিল? কথায় আছে, ভগবান যা করে ভালোর জন্যই করেন। রিমির মা পরমা দেবী ভাবেন, কেন আমার মেয়েটার এমন হলো? ও তো কারো কোনো ক্ষতি করেনি, আর আমরাও তো জ্ঞান তো কোনো পাপ করিনি যে তার শাস্তি মেয়েটা পাবে। কি ভালো করলে ভগবান তুমি ওর। সব সময় তো সৎ পরামর্শ দিতেই চেষ্টা করেছি মেয়েটাকে, সব কিছুর সাথে মেয়েটা যাতে মানিয়ে নিতে পারে, সবাইকে যাতে আপন করে নিতে পারে, সেই কথাই তো বলেছি। কোন দোষে মেয়েটার আমার এমন হলো? পরমা দেবী আজকাল ভীষণ মনমরা থাকেন। সমরেশ বাবু সেদিন গিয়ে মেয়ের রক্তাক্ত হাতটা দেখে স্থির থাকতে পারেননি, নিয়ে চলে এসেছিলেন। উনি গেছিলেন ওই গ্রামে এক পাটের মহাজনের সঙ্গে দেখা করতে, কিছু আলোচনা করতে। ফেরার পথে মেয়ের সঙ্গে দেখা করতেই গেছিলেন তিনি। গিয়ে ওরকম দৃশ্য দেখবেন স্বপ্নেও কল্পনা করেননি। রিমির হাত রক্তে ভেসে যাচ্ছিল, রিমির চোখে জল। শাশুড়ি একটা কাজও ঠিকমতো করতে পারে না। হাতটা কাটলে এবার মাছগুলোর কি হবে শুনি? রান্না হবে কিভাবে? আমি নিজে বাঁচি না কোমর নিয়ে, এইসব এখন কিভাবে সামলাবো? সমরেশবাবু সবটা না হলেও কিছুটা তো শুনেইছিলেন। রিমি বাবাকে দেখে হাউমাউ করে কাঁদতে থাকে। সমরেশবাবু আর এক মুহূর্ত অপেক্ষা না করে রিমিকে নিয়ে বেরিয়ে এসেছিলেন। অরুণ কোনো কিছু বলতে চাইছিল, উনি সে সুযোগ না দিয়েই বেরিয়ে আসেন। শিক্ষকতা পেশা সমরেশবাবু ভীষণ সম্মানের সঙ্গেই দেখতেন। গ্রামের 10টা লোক ওনাকেও সম্মান করেন। উনি কষ্ট করে বড় হয়ে
আজ এই জায়গা অর্জন করেছেন। গরিব ঘর থেকে কষ্ট করে বড় হওয়া শিক্ষক অরুণকে তাই তিনি রিমির জন্য পছন্দও করেছিলেন, কিন্তু তার আক্ষেপ মানুষ চিনতে তিনি বড্ড ভুল করলেন, আর এমন ভুল যা মেয়েটাকে এতখানি কষ্টের মধ্যে ফেলে দিল। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, অরুণের জ্যাঠা কাকা, সবার সামনে রিমির নিজের বরের কথা বলতে খুব খারাপ লাগছিল। চরম অপমানের মনে হচ্ছিল। ওর মনে হচ্ছিল মাটির সাথে মিশে যেতে। তবু বলতে হচ্ছিল অরুণের। এর ওপর রাগ সবার হচ্ছিল, বিশেষ করে রিমির ভাইয়ের। ও তো পারলে মেরে হাত পা ভেঙে দেয়। অরুণের বাকি আত্মীয় স্বজন সবাই ভীষণ অনুতপ্ত এই ঘটনায়। তিরস্কার করতে থাকেন সবাই অরুণকে। অরুণ নির্বিকার, যেন সে কোনো শাস্তিও গ্রহণ করতে রাজি। সমরেশবাবু চাইলেই অনেক কিছু ব্যবস্থাও গ্রহণ করতে পারতেন শাস্তি দিতে, কিন্তু গ্রামে 10টা লোক যখন সম্মান করে তখন অনেক সংযত হয়ে থাকতে হয়। অরুণের জ্যাঠামশাই হাত জোর করে বলেছেন, অরুণ এতটাও খারাপ ছেলে নয় সমরেশবাবু। বাপ মরা ছেলে, খুব সংগ্রাম করে বড় হয়েছে। রিমিও এত লক্ষ্মী মেয়ে, ওকে এভাবে ফিরিয়ে নেবেন না আমাদের থেকে। রিমির বাকি আত্মীয় স্বজনও বলেছে সময়ের সাথে সব ঠিক হবে। শাশুড়ি আর কজনেরই বা মনের মতো হয়। অরুণ তো মারধর করেনি, কোনো নেশাও করে না, একটা মোহে রয়েছে। আর জীবনে কত রকমের জটিলতা আসে যতই হোক, মেয়ে তো, বিয়ে যখন হয়ে গেছে। এত বড় বড় এতগুলো লোকের মাঝে রিমি কি বলবে বুঝতে পারেনি। দুপক্ষের আলোচনায় বিষয়টি বিবেচনাধীন। রিমি শুধু অরুণের সেই অবিচল থাকা মুখটাই মনে পড়তে থাকে, যেখানে সেদিন কোনো বেদনার ছাপ স্পষ্ট হয়নি। অত রক্ত দেখেও না দেখার আগেও কখনো ছিল না প্রয়োজন মিটিয়ে নেওয়া ছাড়া। যত মনে পড়ে তালে গলে ঘৃণায় বমি আসে রিমির। ঘর আর ছাদেই বন্দি করেছে রিমি নিজেকে। নেট দিয়েছে, বিএডের রেজাল্ট হাতেও পেয়েছে। মানসিকভাবে অনেকখানি শক্ত হয়েছে। মানুষের নানা কথার আঘাতে রিমির চোখের জল বাষ্প হয়েছে। প্রতি মুহূর্তে মনে হয়েছে কেন কেন ওর সাথেই কেন এমন হবে। বিকেলে পাড়ার কাকিমাদের মূল আলোচ্য বিষয় ওর ব্যর্থ হতে বসা বিয়ে। যাও বিয়ে বলে আর মনে করে না, দুঃস্বপ্ন বলে ভাবে। রীতা কাকিমা, ওসব কত কিছু মেনে নিতে হয় মেয়েদের। সংসার এত সস্তা, স্বামীকেই যদি ধরে রাখতে না পারলাম কিসের রূপ। আর সবাই যে গুণী বলো ওকে, কি এমন গুণ শুনি, সংসারে তো মানিয়ে নিতে পারলো না। বিনিতা কাকিমা, অধিকারটা বুঝে নিতে হয় নিজের, ছেড়ে আসলেও হয় না। আসলে মেয়েটা ঠান্ডা তো খুব, কোনোদিন তো ওকে জোর করে কথা বলতো শুনিনি গো। ভালো মেয়েদেরই এমনই হয়। আরও কয়েকজনের কথায়, ওর নিজেরই কোনো রিলেশন আছে কিনা দেখো গে। বাবার মুখের ওপর হয়তো বলতে পারেনি, না হলে দেখো গে ওই বাড়িতে মানিয়ে নিতে পারেনি। বড় লোকের মেয়ে না, আমরা কত কিছু মেনে নিয়ে তবে সংসার করছি, এত সহজ? সারা গ্রাম, আশপাশের গ্রামেও রটে গেছে বছর হতে না হতেই সমরেশবাবুর মেয়ে স্বামী ছাড়া। এইসব মুখরোচক কথা ছড়ায় খুব তাড়াতাড়ি। রিমির দোষ গুণ সবাই আজকাল কাটাছেঁড়া হয় যত্রতত্র বিভিন্ন জমায়েতে। সারাদিনের পরিশ্রমের শেষে সবাই এই আলোচনা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে। বিকৃত শান্তি পায় আত্মীয় স্বজন ফোনে জ্ঞান ভাণ্ডার খুলে বসে। রিমির বাবা মায়ের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে অনেক। ওর মা ওর বাবাকেই দায়ী করেন ওর এই অবস্থার জন্য। রিমি মন শক্ত করতে থাকে, পড়তে থাকে সিটেটের জন্য। ওর বিষয় ইংরেজি। ফেসবুকে বিভিন্ন এসএসসি গ্রুপেও রয়েছে। এত আন্দোলন, এত কিছুর পরও পরীক্ষা আবার কোনো সম্ভাবনাই নেই। মূলত এই গ্রুপগুলোতে চাকরির বিভিন্ন খবর পাওয়া যায় ফেসবুকের আশায়। প্রোফাইল পিকচারেও নিজের ছবি না থাকায় খুব কম সংখ্যক বন্ধু বান্ধবী জানে এটা ওর প্রোফাইল। দম বন্ধ লাগে আজকাল। যখন নিজের কোনো অন্যায় অপরাধ না থাকা সত্ত্বেও কোনো মানুষ শাস্তি পায়, সে ছাড়া আর কারো বোঝা সম্ভব নয় সেই যন্ত্রণার ধরন, বৈশিষ্ট্য, তীব্রতা। না, হতাশা গ্রাস করতে পারেনি রিমিকে। সমস্ত কথার যন্ত্রণা ওর বুকে কোথাও একটা আগুন জ্বালিয়ে দিয়েছে। একদিন সকালে রিমিদের বাড়িতে ওদের গ্রামের গার্লস হাই স্কুলের ম্যানেজিং কমিটির সুভাষ কাকু আসেন। উনি বলেন, আমাদের ইংরেজির তনয়া ম্যাম ট্রান্সফার নিয়ে চলে গেলেন। ওনার তো অনেক দূর থেকে আসতে হতো, আর অনেক দিন হলো ওনার এখানে। উনি চলে যাওয়ায় ইংরেজির তো আর কেউ রইল না, ছাত্রীগুলো তো বিপদে পড়েছে।
রিমিকে আমরা প্র্যাকটিস টিচিংয়ের সময় দেখেছি ভালো পড়ায়, আর ছাত্রীরাও তো ওকে খুব পছন্দ করত। রিমি যদি জয়েন করে খুবই ভালো হয়। সমরেশবাবু প্রথমে রাজি না থাকলেও পরে রাজি হন, আর রিমি মুখ ফুটে জানিয়েছিল ও জয়েন করতে চায়। প্রথম দিকে খুব ভালো কাটছিল স্কুল। রিমি প্রাণ ফিরে পেয়েছিল নিজের স্কুল, পুরনো ম্যাম সবাই নেই যদিও। কয়েকজন যারা রয়েছেন তারাও অবাক রিমির মতো মেয়ের জীবনে এরকম কাণ্ড হওয়ায়। খুব জনপ্রিয় হয়ে উঠল রিমি নিজ গুণে। ছাত্রীরা, স্কুলের বেশিরভাগ ম্যামরা ওকে স্নেহের চোখে দেখেন, ভালোবাসেন, যা কয়েকজন শিক্ষিকার কাছে হয়তো ঈর্ষার কারণ হয়ে উঠল। তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন, ওই দুদিন এসে খুব পড়ানো যায়, খুব এনার্জি থাকে, আর একটু দেখতে ভালো তো ওই জন্য মেয়েগুলো আরও বেশি আধিক্যতা করে, আমরা যেন আর পড়াই না। আর স্কুল তো কোনো ইন্টারভিউ ছাড়াই ওকে নিয়োগ করলো। ওর বাবা এখানকার বড় লোক, একটু টাকা পয়সা আছে, গ্রামের লোক, তাই একটু মানে বাবার সোর্সেই ঢুকেছে এখানে। আমাদের আর কি করে এনার্জি থাকে বলো? আসি অত দূর থেকে, ওর মতো পরিপাটি হয়ে তো আসতে পারি না, আর সংসারটাই করতে পারলো না শিক্ষক স্বামীর সাথে। একটু পয়সা আছে না বাবার, দেমাগ হয়তো। দেখো না, কথা বলে না, চুপচাপ কেমন বই নিয়ে ঢং দেখায় কালি। ওর বাবা, আমরা কি না পড়ে এই চেয়ারে বসেছি যে আমাদের দেখা ওসব? এত ঢঙের জন্যই দেখো কি সংসার হলো না। অ্যাডজাস্টমেন্টের এরা বোঝে নাকি তাই? সকালে উঠে সংসারের সব দায়িত্ব সামলে তবেই বেরোই। কত স্যাক্রিফাইস করতে হয়, পয়সা থাকলেই হয় না, সুশিক্ষাও লাগে বুঝলে। রিমি প্যারা টিচারদের সাথেই বসে, খুব সাধারণ, শাড়ি পরে স্কুলে আসে, ধীরে কথা বলা, বেশি কথা না বলার স্বভাব, তবু স্মিত হাসি বিনিময় করে সবার সাথে। কেউ জানে না প্রতি মুহূর্তে কত তীব্র বেগে ওর বুকে ঝড় বইতে থাকে। সব কথাই অল্প স্বল্প কানে আসে। আজকাল কিছু মনে হয় না আর। যারা ওকে শুরু থেকে জানে না তাদের এমন ভাবাটাই স্বাভাবিক। কিন্তু শিক্ষার প্রসঙ্গ আসায় খুব কষ্ট পায়। বাবা মা যথেষ্ট শিক্ষায় শিক্ষিত ওকে করেছে, যার জন্যই তো ও আর পাঁচজনের মতো না জেনে দুমদাম কথা বলতে পারে না। কজন মা বলতে পারেন নিজেদের বালা শাশুড়িকে দিয়ে দিতে? তা ওরকম একজন শাশুড়ি। অ্যাডজাস্টমেন্ট আরও করতে হতো বুঝি, হয়তো হতো। সন্ধেবেলা রেজাল্ট বেরোয় নেটের। শ্রেয়া ফোন করে জানায় রিমি নিজের রোল নাম্বার পুট করে কোয়ালিফাইড, কিন্তু জিআরএফ পায়নি, আশাও করেনি। মনে হলো ফেসবুকে শুধুমাত্র কোয়ালিফাইড লিখেই পোস্ট করলো। সবাই অভিনন্দন জানিয়ে কমেন্ট করছে। ফেল করতে করতে আজ কোনো কিছুতে পাশ করে খুব ভালো লাগছে ওর। বাবা মা সবাই খুব খুশি হয়েছে। স্কুলে কিছুজন যারা ওকে নিয়ে ভুল ধারণা ছিল তারা সাময়িক শান্ত, তবুও কথা চালাচালি হয়। ও প্রচুর ছেলে মেয়ে প্রতি বছর পাশ করে, কজন পায় চাকরি, এত সহজ নয়। রিমি ভাবে ঠিকই তো বলছেন ওনারা, রাগ হয় না তাই। রিমি এর আগেও আপার প্রাইমারি ও প্রাইমারি পরীক্ষায় পাশ করেছে, কই চাকরি তো পায়নি। দাম নেই তাই, যতই যা হোক চাকরি না পেলে কিছুরই দাম নেই, সবার কথা মতন সব চলে। রিমির বোনের বিয়ের প্রস্তাব আসতে শুরু করে, দেখাশোনাও শুরু হয়। সমরেশবাবু বলে দিয়েছেন এবার আর শিক্ষক পাত্র নয়। এক জায়গায় দেখাশোনা প্রায় পাকা। রিমির বোন সুমির খুব পছন্দ পেশায় ইঞ্জিনিয়ার তন্ময়কে। ওদের পাশের পাড়ায় বাড়ি, কিন্তু চাকরি সূত্রে থাকে আসানসোল। এরপর আরও কিছুদিন যেতে রিমি বুঝতে পারে বাকি সব আত্মীয় স্বজনের মতো বাবা মা চাইছে অরুণকে আরও একবার সুযোগ দিতে। আসলে সব কিছুই সময়ের সাথে পরিবর্তিত হয়। চরম শোকও আমরা কাটিয়ে উঠি। রিমির বোনের শ্বশুরবাড়ির লোকের রিমির এভাবে বাবার বাড়িতে থাকাটা ঠিক পছন্দ হচ্ছে না। ওদের কথা, এত সাধারণ ঘটনায় মেয়েকে ফিরিয়ে আনলেন, ঠিক আছে তখনকার মতো সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু মিটিয়ে নিলেই তো হতো। এতদিন এভাবে ঝুলিয়ে রাখার কোনো মানে হয় না। লোকজন নানা কথা বলে, সুযোগ দিতে পারলে রিমিও খুব খুশি হতো, খুব। কিন্তু বারবার অরুণের প্রতি ওর অনুভূতিহীন মুখটা মনে পড়ে অপমান, তুলনা। অসহায় লাগে রিমির নিজেকে খুব। কোথায় যাবে, কি করবে? বাবা মার কথার বিরুদ্ধে কিভাবে যাবে, উপায় বা কী? আর তারা যখন জেনে শুনে আবার ওই যন্ত্রণায় ঠেলে দিতে চাইছে, তখন আর কিছু বলার নেই রিমির। ও
ওর ভাগ্য বারবার তাই সবার মতামত দ্বারাই নির্ধারিত হচ্ছে। রিমি বুঝতে পেরেছে ও বেশ একঘরে হয়ে যাচ্ছে, না হলে শ্রেয়াও ওকে নিজের বিয়েতে যেতে বলে না। হয়তো ওর বাড়ির বারণ ছিল রিমিকে নিমন্ত্রণ করা। এ কোন সমাজ! শিক্ষাক্ষেত্রেও তো দেখছি। রিমি মনে মনেই বলে, দিন শেষে একটি মেয়ের পরিচয় সে শুধুমাত্র মেয়ে। আমরা যতই আধুনিক হই, যতই নিজেদের মুক্তমনা স্বচ্ছ মানসিকতার ভাবি না কেন, পাশের বাড়ির মেয়েটা ডিভোর্সি হলে তাকে নিয়ে আলোচনা ঠিকই করি। বলি যে আরও একটু মানিয়ে নিতে ঠিকই পারত। আসলে এখনও আমাদের সমাজে মেয়ের মৃতদেহ তবু সম্মানের। হেরে ফেরত আসার থেকে অন্তত লোকের সিম্প্যাথিও তো পাওয়া যায়। এগুলো ভাবতে ভাবতে রিমির রাত হয়ে যায়। মানুষ যখন চারিদিক থেকে সহায় থাকা সত্ত্বেও আরও বেশি করে অসহায় হয়, তখন ঈশ্বর ছাড়া আরও কাউকে নিজের মনে হয় না। রিমিও ব্যতিক্রম নয়। ঈশ্বরের কাছে প্রতি মুহূর্তে নিজের মুক্তি প্রার্থনা করে রিমি। চোখের জল বাষ্প হয়ে কোথায় যেন মেঘ জমায়। খুব করে যদি বৃষ্টি হতো, সব আদিম সংস্কার যদি ধুয়ে মুছে সাফ করে দিত। একদিন সকালে খবরের কাগজ হাতে নিয়ে রিমি দেখে নিয়োগের বিজ্ঞাপন। প্রাথমিকে টেস্ট পাসদের মধ্যে থেকে একাডেমিক নম্বর এবং ইন্টারভিউ প্রসেসের মধ্যে দিয়ে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে আগামী সপ্তাহ থেকে। ফর্ম ফিল আপ প্রক্রিয়াও শুরু হবে। রিমি নিজের চোখে বিশ্বাস করতে পারে না, খুশিতে চোখে জল আসে। কোথাও গিয়ে হয়তো প্রার্থনা ভগবান শুনেছেন, কিন্তু এতদিন আগের অ্যাডমিট কার্ড কোথায় যে রয়েছে, কোন ফাইলে? খুঁজতে থাকে রিমি। বাড়তি জেরক্সের ফাইলে, অযত্নে রাখা, আর কোনো কাজে লাগবে না ভেবে। রিমির সাথে আরও কজন বন্ধু বান্ধবীও ইন্টারভিউয়ের জন্য ফর্ম ফিল আপ করে। এদিকে বাড়িতে সবাই নানাভাবে রিমিকে নানা উদাহরণ দিয়ে বোঝাতে থাকে সেই একই কথা যা এতদিন শুনে শুনে রিমির মুখস্থ হয়ে গেছে। জীবন 3 ঘন্টা সিনেমা নয়। সবসময় এখানে চাইলেও অনেক কিছু বলা যায় না। দুম করে বেরোনো যায় না, রাতারাতি বড় হওয়া যায় না। সাফল্য এখানে পরিশ্রমে আসে, ধীরে আসে, কিন্তু তুমি যদি চেষ্টায় থাকো তবে আসবেই। লেগে থাকলে তুমি সফল হবেই। জনপ্রিয় একজন মোটিভেশনাল স্পিকারের স্পিচ শুনেছিল রিমি। শুনতে থাকে ও। খুব করে যেন জোর আসে অনেকখানি মনে। আর সবার কথার থেকে এই কথাগুলো অনেক দামি। ইন্টারভিউ শেষ হয়েছে, ভালো হয়েছে। সবাই অপেক্ষায়, বিভিন্ন গ্রুপগুলি বলছে এই দিন রেজাল্ট, সেই দিন রেজাল্ট, কিন্তু কই কিছুই না। রিমি স্কুল থেকে একদিন হালকা জ্বর নিয়ে ফিরল। মানসিক অশান্তি, চাপ, সবার মানসিক অসহায়তা, সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া, মেনে নেওয়া, রাত জাগা, খাওয়া দাওয়ার অনিয়ম, সব মিলিয়ে রিমি কোথাও নিঃশেষিত হচ্ছে, ফুরিয়ে যাচ্ছে একটু একটু করে দিন। রাত 12:10 AM। ঘাম দিয়ে জ্বর ছাড়লো কি মনে হতে ফেসবুক খুলল। আরে, একটা গ্রুপে দিয়েছে রেজাল্টের নোটিশ। এটা কি ঠিক না ভুল খবর? অফিসিয়াল সাইটে গিয়ে দেখলো, হ্যাঁ সত্যিই দিয়েছে। হাত পা কাঁপতে থাকে রিমির। আজ কি সেই দিন এলো তবে? জানি না ভগবান আবার কি করবেন। সেবার ট্রেনিংয়ে থাকা হয়নি, এবার তো হওয়াই উচিত, কিন্তু যাই উচিত তাই কি সব সময় হয়? প্রীতা ফোন করে জানালো ওর হয়নি। তার মানে দেখা যাচ্ছে রেজাল্ট। রিমি ওর রোল নম্বর পুট করলো, ডেট অফ বার্থ দিল। ক্লিক অপশানে প্রেস করতে ভয় করছে খুব। ক্লিক। রিমিতা মজুমদার, ইউ আর ইনক্লুডেড ইন দ্য প্রেজেন্ট মেরিট লিস্ট। রোল নাম্বার। এই তো হয়েছে। জমিটা হয়েছে পায়ের নিচে। হাউ মাউ করে কেঁদে ওঠে রিমি। খাট থেকে নেমে দরজা খুলে বেরিয়ে মা বাবার ঘরে কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। ভয় পেয়ে সবাই ঘর থেকে বেরিয়ে এলো। রিমি বলল শুধু অস্ফুটে, আমি পেরেছি। মাকে জড়িয়ে কেঁদেই চলেছে রিমি। পরমা দেবীও কাঁদছেন, জল সমরেশবাবুর চোখেও। জেলা পছন্দ করতে হলো, তারপর জেলা ভিত্তিক স্কুল বাছাই। রিমি মেরিট লিস্টে নিজের স্থান এবং পছন্দের জেলার সাপেক্ষে বীরভূম জেলার একটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে জয়েন করে এসেছে। বাড়ি থেকে অনেকটাই দূর, এই প্রথম। না, কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই। সবাই এতদিনে ওকে মানসিকভাবে অনেক শক্ত মজবুত বানিয়ে দিয়েছে। আগের স্কুলে বলে এসেছে, প্রণাম করে এসেছে রিমি। সেই মানুষগুলো বলেছে শেষে ক খয়ের দিদিমণি। রিমি হেসেছে, কারণ কথা তো ঠিকই। রিমি আরও বুঝল, বন্ধু বেকার থাকলে সহানুভূতি দেখা যায়। চাকরি না পেলে সবাই বলবে এত ভালো রেজাল্ট নিয়ে
কিচ্ছু হচ্ছে না তোর, খুব খারাপ লাগে, কিন্তু তুমি একা পেয়ে গেলে সেই বন্ধুদের মধ্যে থেকে খুব কমজনই অভিনন্দন জানাতে আসে। খুব শিখলাম 28 বছরের জীবনে, রিমি মনে মনেই বলে। তমালিকা ম্যামকে ফোন করতেই হবে। ইউনিভার্সিটিতে পিএইচডি করার সময় প্রসেস কি, ম্যামের সাহায্যের প্রয়োজন, কার তত্ত্বাবধানে করা যাবে বা কিছু খোঁজ নিতে হবে। ব্যাগ গোছায় রিমি। সমরেশবাবু আর কিছু বলার সুযোগ পাননি। রিমির শান্ত দৃঢ় আচরণ বুঝিয়ে দিয়েছে ও কি চায়। কোথাও গিয়ে সমরেশবাবুও শান্তি পেয়েছেন খুব, কিন্তু মেয়েটা এত দূরে থাকবে কিভাবে? ভাড়া বাড়ি স্কুলের কাছেই বাবার সাথে গিয়ে সব গুছিয়ে ঠিক করে এসেছে রিমি। আগামীকাল থেকে নতুন যাত্রা শুরু। বাসে একাই এসেছে, একার ছিল গোটা জার্নিটা। অরুণের নাম্বার থেকে অভিনন্দন লেখা মেসেজও এসেছিল। রিমি ধন্যবাদ লিখে নম্বর ব্লক করে দিয়েছে। আজ রিমি প্রথম স্কুলের সাথে তোলা নিজের ছবিটিকে প্রোফাইল পিকচার হিসেবে দেয়, একটা পোস্ট করে, কখয়ের দিদিমণি হলাম। না, আমার ডিগ্রি জলে ভেসে যায়নি। সুশিক্ষা জলে ভেসে যাবার বস্তু নয়। আমাদের একে অপরের প্রতি আচরণই বলে দেয় আমরা কতখানি শিক্ষিত। বাকি ডিগ্রি তো ফাইলবন্দি থাকে, শিক্ষা তো আমরা সঙ্গে নিয়ে ঘুরি, তাই না? আমি চাইলেই তো পারতাম আপনাদের ভাষায় কথা বলতে, তাহলে কোনো পার্থক্য থাকতো কি? সবাইকে অনেক ধন্যবাদ। আমার মনের মধ্যে আগুনটা জ্বালিয়ে দিয়েছেন যারা, সেই উৎপন্ন হওয়া আলোতেই আমি ছোট্ট ছোট্ট মনগুলোতে অনেক অনেক আলো জ্বালবো। তাতে সবাই শিক্ষক, লেকচারার বা ইঞ্জিনিয়ার না হোক, মানুষ যেন হতে পারে। আগামীর চলে পথে সবার আশীর্বাদ প্রার্থনা করি। রিমি। রিমির ফ্রেন্ড লিস্টে সবাই পোস্টটি পড়েছে, নিজেদের উত্তরও পেয়েছে। সবাই সমানভাবে প্রতিবাদী হয় না, কেউ এভাবেও প্রতিবাদ জানায় শান্ত থেকে নিজেকে গড়ে নিয়ে। সকালে স্নান করে সবুজ একটা তাঁত শাড়ি পরে স্কুলের গেটের সামনে মাথা নিচু করে প্রণাম করে। বাবা মাকেও প্রণাম জানায় ফোনে। নতুন চলার পথ শুরু করে রিমি। যেতে হবে আরও অনেক দূর এখন। রিমির ক্লাস থেকে ওকে জোরে জোরে বলতে শোনা যায়, আমি তো আছি শিখিয়ে দেখিয়ে দেবার জন্য, তোমাদেরও চেষ্টা করতে হবে। না পারলে আরও চেষ্টা করতে হয়। চেষ্টা করলেই হবে, পারবেই। হার মেনে নিয়ে হারিয়ে যেতে নেই। রিমি এখন স্কুলে সমস্ত বাচ্চাদের এটাই বলে। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।